হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরোপুরি 9-10-এর জন্য। আচ্ছা দেখুন, যেটা একজন জিজ্ঞেস করেছিলে আইসোবিউটাইল, আইসোপ্রোপাইল আর আইসোবিউটাইল পার্টটা একবার বলে দিতে। দেখুন, এই যে আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল হতে গেলে মানে আইসো নামটা হতে গেলে আমাদের এই গ্রুপটার প্রয়োজন, এই তিনটে কার্বন এই সিস্টেমে প্রয়োজন। আপনি এটাকে এই ফর্মে লিখতে পারেন, অর আপনি এভাবে লিখতে পারেন, প্রোপ মানে তো তিনটে কার্বন, এই মাঝের যে কার্বনটা এইটাতে আমার যে কোনো গ্রুপ যুক্ত হতে পারে, দুটো একই অর্থ। আর যদি আমাকে আইসো বিউটাইল করতেই হয়, তাহলে আইসো মানে তো এই তিনটে কার্বন থাকবেই, তাহলে আপনি ওটাকে আগে লিখে নেবেন, CH3। এটা হয়ে গেল আইসো প্রোপাইল। বিউট করতে গেলে চারটে কার্বন প্রয়োজন, তো এর জন্য আমরা এখানে CH2 দিয়ে দিলাম। দেখুন, এটা হয়ে গেল আইসো বিউটাইল। যদি কেউ জিজ্ঞেস করে আইসো পেন্টাইল, তখন তাহলে আপনি আরেকটা কার্বন বাড়িয়ে দেবেন, অর্থাৎ এখান থেকে, হ্যাঁ, আরেকটা কার্বন আমরা অ্যাড করে দেব, তবে বিউট নামটা আসবে, চারটে কার্বন হবে। পেন্ট করতে গেলে আরেকটা কার্বন বাড়াবেন। হ্যাঁ, আইসো প্রোপাইলে কখনোই এরকম হয় না যে আইসো ইথাইল বলে কিছু হতে পারে না, কারণ মিনিমাম তিনটে কার্বন লাগছে, তাহলে মিনিমাম তিনটে মানে প্রোপ হবে। হয়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, দেখুন, ডিগ্রি, ডিগ্রি যেটা হচ্ছে এই যে আইসো বিউটাইল যেটা বললাম, আপনার ডিগ্রি কি করে নির্বাচন করছি দেখুন, এই যে বন্ডটা আমি ফাঁকা রেখেছি এখানে, মানে যার সাথে অন্য কেউ যুক্ত হতে পারে, ওই কার্বনটা কতগুলো কার্বনে যুক্ত থাকছে। আমার এই কার্বনটা এর অন্য কারোর সাথে বাইরে যুক্ত হতে পারবে, এখানে আমি ওই যুক্ত করতে পারি, সি ডবল যুক্ত করতে পারি, সিএন যুক্ত করতে পারি, যা কিছু যুক্ত করতে পারবো। তাহলে আমার এই কার্বনটা নিয়েই তো কথা হচ্ছে। তাহলে এই কার্বনটার সাথে এদিকে কটা কার্বন যুক্ত আছে, একটাই কার্বন, তাই এটা হবে 1 ডিগ্রি। মানে আইসো বিউটাইল বলুন, আইসো পেন্টাইল বলুন, সবসময় এটা 1 ডিগ্রিতেই যাচ্ছে। হ্যাঁ, আর কারো কিছু জানার থাকলে বলুন। টার্ট, হ্যাঁ। 4 ডিগ্রি হলে কোয়াটারনারি হবে। আচ্ছা বলুন, আর কোনো কিছু কি, কারো কোনো কিছু রয়েছে জানার? নাহলে আমি নতুন টপিকে যাই, স্টার্ট করি। আইসো আর নিও। আচ্ছা দেখুন, আইসো আর নিওর মতো বলে দিচ্ছি। আমি তাহলে নিও করতে গেলে আমাকে পেন্ট নিয়ে আসতে হবে, 5টা কার্বন নিয়ে আসতে হবে। দেখুন, এই যে আমরা সিস্টেমটা নিলাম, এই যে মাঝের কার্বনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 4 ডিগ্রি। আমি যদি এখানে পুরো কার্বনটা ফিল আপ করে দিই হাইড্রোজেনগুলো, তাহলে এইটার নাম হবে নিওপেন্টাইল। আর এই যে নিও কথাগুলো বলছি, নিও বা আইসো বা যেটা আমরা সেক বলছি, এগুলো কিন্তু আইপিএসি নেম না, এগুলো সব কমন নেম হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 ডিগ্রিটাকে আমরা নিও বলছি। হুম, তাহলে চলুন আমরা নতুন টপিকে যাই, তারপর আপনাদের কিছু টপিক ডিসকাশন হবে। আজকের ক্লাসে আমরা যেটা নিয়েছি, আমাদের সিলেবাসে যে পার্টটা দেওয়া ছিল, স্টিরিও কেমিস্ট্রি।
অ্যাকচুয়ালি এটা টপিক হচ্ছে আইসোমারজুমের পার্ট। সমাবয়বতা যে টপিকটা আমাদের রয়েছে, সমাবয়বতা বা আইসোমারজুম, তার মধ্যেকার পার্ট হচ্ছে। এবার এই সমাবয়বতা প্রথমত দুটো ভাগ হয়। স্যার দুটো ভাগ কি কি হয়? একটা হয় গঠনগত, আরেকটা হয় ত্রিমাত্রিক। আমাদের সিলেবাসে কোথাও গঠনগতের কথা মেনশন করা নেই। গঠনগতের মধ্যে 5খানা সমাবয়বতা দেখা যায়, যেমন শৃঙ্খল ঘটিত, অবস্থান ঘটিত, কার্যকরী গ্রুপ ঘটিত, তারপর মেটামারজুম, টটোমারজুম, আর বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল, এগুলো রয়েছে। এবার ওইগুলো কোথাও আমাদের সিলেবাসে হ্যাঁ বলুন, কে কি বলছেন? কে কি বলছেন একটু বলুন, না হলে মাইকগুলো। সিস্টান্সের কথা কি বলছেন বলুন। আচ্ছা আমি একটু বলে নিই, তারপর আমি শুনবো। হ্যাঁ, আপনাদের কথাগুলো আমি একটু ক্লাসটা স্টার্ট করি, তারপরে শুনছি। দেখুন, এই যে গঠনগত, এর মধ্যে তো এই পার্টগুলো বললাম, এগুলো আমাদের সিলেবাসে মেনশন করা নেই। আর এই যে ত্রিমাত্রিক যেটা বললাম, যেটা স্টিরিও আইসোমারজম, এইটা আমাদের সিলেবাসে মেনশন করে দেওয়া আছে। এবং স্টিরিও আইসোমের মধ্যে আমাদের দুটো পার্ট ক্লিয়ারলি মেনশন করা আছে। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, মানে জ্যামিতিক, যেটাকে আমরা সিস্ট্রান্স বলে জানি। আরেকটা হচ্ছে অপটিক্যাল বা আলোকীয়, এটার কথা মেনশন করা আছে সিলেবাসে। এটা আপনি যদি ইউনিট 4 দেখেন, কেমিক্যাল বন্ডিং এর মধ্যে দেখবেন ওখানে মেনশন করে দেওয়া আছে স্টিরিও কেমিস্ট্রি, এবং ওর মধ্যে আছে জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল আইসোমারজম। চলুন আমরা তাহলে এটা শুরু করি। আচ্ছা, প্রথমত যেটা আমরা স্টার্ট করব, তাহলে স্টিরিও কেমিস্ট্রিকে আমরা মূলত 3টে পার্টে ভাগ করতে পারি। কি কি পার্ট দেখুন? স্টিরিও আইসোমারজমকে জ্যামিতিক সমাবেয়তা, অপটিক্যাল বা আলোকীয় সমাবেয়তা, আর এটা হচ্ছে কনফরমেশনাল সমাবেয়তা। তো আমাদের কোথাও কনফরমেশনাল টপিক মেনশন করা নেই সিলেবাসে, এটা হয়তো গ্র্যাজুয়েশনের জন্য পড়তে পারে। আর আমাদের ভালো করে বুঝতে হবে জ্যামিতিক এবং আলোকীয়। চলুন আমরা এক একটা পার্ট নিয়ে ডিসকাশন করি। প্রথম আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অপটিক্যাল নিয়ে পড়বো। আচ্ছা, প্রথম কথা মনে হতে পারে, স্যার অপটিক্যাল কথাটা কেন এসলো, মানে আলোকীয় কথাটা কেন আসতে গেল? কারণ যৌগের মধ্যে আমরা কিছু লাইটিং নিয়ে টেস্ট করব। মানে যৌগের মধ্যে আমরা লাইট পাঠাবো, সেই লাইটের যে তল, যে তলে কম্পিত হচ্ছে লাইটটা, সেই তলটার পরিবর্তন দেখে আমরা বুঝতে পারবো যৌগটার মধ্যে গঠন বিন্যাসটা কিরকম, কি রূপে রয়েছে। মানে একটা কার্বনের তো 4টে হাত, এই 4টে হাতের সাথে বিভিন্ন গ্রুপ থাকবে। তো সেই গ্রুপগুলো ভিন্ন প্রকৃতির আছে না একই প্রকৃতির আছে, তার বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো আমরা ব্যাখ্যা করার জন্য ওই যৌগটার মধ্য দিয়ে আমরা আলো পাঠাবো, লাইট পাঠাবো। এই যে লাইটের গুণাবলী দেখে, মানে লাইটের তলের পরিবর্তন দেখে আমরা যৌগটার বৈশিষ্ট্য সম্পর্কে বা তার মধ্যে কি কি গ্রুপ আছে সেটা সম্পর্কে ধারণা করতে পারি। তাই এটাকে আমরা নাম দিলাম অপটিক্যাল বা আলোকীয় সমাবেয়তা। আচ্ছা, এবার চলুন আমরা প্রথম যে পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে, আলোক সক্রিয়তা, মানে অপটিক্যালি অ্যাক্টিভ। কোন যৌগগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে সেটা আমরা কি করে বুঝবো? দেখুন, এখানে যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম যে লাইটটা এখানে দেখানো হচ্ছে, এই যে লাইটটার কথা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সাধারণ আলো, যেটা ঘরের মধ্যে আমরা বাল্ব জ্বালালে বাল্বটা কি হয়, সমস্ত দিকে লাইটটা ছড়িয়ে পড়ে, মানে পুরো ঘরটা আলোকিত হয়। তো এখানে অনেকগুলো তলের সমাহার রয়েছে, একাধিক তল। তো এটা নিয়ে আমি কোনো যৌগের অপটিক্যাল অ্যাক্টিভিটি ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আমাকে অপটিক্যাল অ্যাক্টিভিটি ব্যাখ্যা করতে গেলে এই লাইটটাকে এর মধ্যে একটা মাত্র তলে কম্পিত হচ্ছে সেরকম লাইট বেছে নিতে হবে। তো সেটা কিভাবে করা হয়? না দেখুন, মাঝে একটা নাম লেখা আছে, নিকোল প্রিজম। এই নিকোল প্রিজমের গঠন বিন্যাসটা এমনই, এর মধ্য দিয়ে যখন আমরা সাধারণ লাইট পাঠাবো, এখান থেকে একটা তলে কম্পিত হয় এরকম একটা লাইট এখান থেকে পাস আউট করবে। এই নিকোল প্রিজমের মেকানিজমটা এমনই থাকে। তো এই লাইটটা তখন নাম কি দেওয়া হয় স্যার? দেখুন লাইটটার নাম কি দেওয়া আছে, সমতল সমবর্তিত আলোক, বা একে সংক্ষেপে বলবো আমরা পিপিএল। ইংলিশে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। আপনারা একটু সবাই মাইকটা মিউট করে রাখুন, আগে একটু শুনে নিন, তারপরে আমি শুনবো কোথায় কার সমস্যা হচ্ছে।
তাহলে এটা প্রথম বুঝলাম যে স্যার যৌগের মধ্যে আমরা সাধারণ লাইট পাঠিয়ে যৌগের আলোক সক্রিয়তা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে যৌগের মধ্যে কিরকম লাইট পাঠাতে হবে আমাকে? একটা তলে কম্পিত হচ্ছে সেরকম লাইট পাঠাতে হবে। সেই লাইটটার নাম কি হবে? পিপিএল, প্লেন পোলারাইজড লাইট, বা সমতল সমবর্তিত আলোক। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে বাল্ব জ্বলছে। যে বাল্বটা হচ্ছে সাধারণ একটা লাইট, সেটা সব দিকে ছড়িয়ে পড়ছে। মাঝে একটা স্লিট দেওয়া আছে। এর ফলে কি হবে? বাইরের যে রশ্মিগুলো সেগুলো কিছুটা শোষিত হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন এই লাইটটা যেটা যাচ্ছে এটা সব দিকে ছড়িয়ে পড়ছে। এবার এটাকে পাস করানো হচ্ছে নিকল প্রিজমের মধ্য দিয়ে। এর ফলে কি হবে? এখানে একটা তলে কম্পিত হচ্ছে এরকম একটা লাইট পাস করতে পারছে। তাহলে এইটার নাম হচ্ছে সমতল সমবর্তিত আলোকতল। এবার যখন, হ্যাঁ বলুন। না, ঠিকই তো আছে। হ্যাঁ, আপনার যে নেটওয়ার্কের সমস্যা হতে পারে হয়তো। সাউন্ডটা আপ ডাউন করছে। দেখুন নেটওয়ার্ক, সবার তো নেটওয়ার্কের একই রকম নয় স্পিডটা, তো কারোর একটু অসুবিধা থাকতেই পারে। দেখুন কেউ বলছেন ক্লিয়ার, কেউ বলছেন সমস্যা, এখন কোনটা ধরবো বলুন। অ্যাকচুয়ালি আমার কিন্তু পুরোপুরি ব্রডব্যান্ডেই চলছে, পিওর কানেকশানেই চলছে, তো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা দেখুন যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম এই যে সমতল সমবর্তিত আলোক, এইটা আমরা কি করছি দেখুন। এই যেখানে দেখতে পাচ্ছেন দুমুখ খোলা একটা এখানে চোঙ রাখা হয়েছে। এই চোঙটার মধ্যে আমি যে যৌগটা টেস্ট করতে চাইছি, মানে যার অপটিক্যালি অ্যাক্টিভিটি আলোক সক্রিয়তা টেস্ট করব, তাকে আমরা এর মধ্যে রেখে দেব। এর মধ্যে সেই যৌগটাকে রেখে দেব। এবার যখনই লাইটটা এর মধ্যে দিয়ে পাস করবে, যদি ওই যৌগটা আলোক সক্রিয় হয়, সেটা বুঝবো কি করে? না, এই লাইটটা যে তলে কম্পিত হচ্ছিল সেটা কোনো একটা দিকে রোটেট করবে। দেখুন এটা ছিল কোন দিকে? স্ট্রেট এই বরাবর ছিল। সেটা কি হলো? একটা নির্দিষ্ট কোণে ঘুরে গেল। তাহলে এটা কে ঘোরালো? নিশ্চয়ই যৌগটারই কাজ। ওই যৌগটার লাইটের তলটাকে ঘুরিয়েছে। তো যখনই এরকম পর্যবেক্ষণ করব আমরা, তখন সেই যৌগটাকে বলা হয় আলোক সক্রিয়। এবার সেটা ডান দিকে ঘোরাতে পারে বা বাম দিকে ঘোরাতে পারে, কিন্তু ঘোরালেই সেটাকে আমরা, যৌগটাকে আমরা বলবো আলোক সক্রিয়। এবার যেটা ঘটনা, স্যার এই যে আলোকটা ঘোরাতে পারলো, আলোকের তলটাকে ঘোরাতে পারলো, তাহলে সমস্ত যৌগ কি আমরা টেস্ট করবো এভাবে? এরকম তো অর্গানিকের যৌগ আমাদের অসংখ্য কোটি কোটি কম্পাউন্ড রয়েছে। তাহলে সমস্ত যৌগ নিয়ে টেস্ট করা কি সম্ভব আমাদের? নিশ্চয়ই না। তো তখন বিজ্ঞানীরা কি করলেন? বেশ কিছু যৌগের টেস্ট করলেন। ধরুন 50টা মতো যৌগকে টেস্ট করে ফেলেছেন। 50টার মধ্যে দেখা গেল 30টা যৌগ আলোক সক্রিয় হলো, অপটিক্যালি অ্যাক্টিভ হলো। আর দেখা গেল 20টা যৌগ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, মানে আলোক নিষ্ক্রিয় হয়ে গেল। এবার উনি কি করলেন? যারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়েছে তাদের কিছু কমন বৈশিষ্ট্য উনি পয়েন্ট আউট করলেন। এবার সেই বৈশিষ্ট্যগুলো যে সমস্ত যৌগের মধ্যে দেখা যাবে, তাহলে তারাই আলোক সক্রিয় হতে পারে। আর যারা হবে না, তাদের মধ্যে আমরা তাদেরকে আলোক নিষ্ক্রিয় বলে দেবো। যেমন ভাবুন, যখন করোনা এসছিল, তখন এত তো পিপি কিট আবিষ্কার, মানে তখন সেই মুহূর্তে পাওয়া যাচ্ছিল না, অ্যাভেলেবল নয়। তাহলে সবাই যদি টেস্ট করতেই হয়, কোথায় পাবে? তো তখন কি করলেন? না, স্বাস্থ্য দপ্তর থেকে একটা বিধি বলে দিয়েছিলেন যে এই যদি সিমটম দেখা যায়, যদি আপনার জ্বর ছাড়তে না চায়, সর্দি কাশি হয়, গলা ব্যথা করে, তাহলে আপনি একটু নিজেকে ওখান থেকে সেপারেট করে রাখুন নিজেকে। হয়তো মেবি হতে পারে। তো সেরকম আমরা সমস্ত যৌগ তো টেস্ট করতে পারবো না। তো বিজ্ঞানীরা কি করলেন? একটা লিস্ট বানিয়ে দিলেন যে এই বৈশিষ্ট্য থাকলে সেই যৌগগুলো আলোক সক্রিয় হতে পারে, আর সেগুলো না থাকলে আলোক নিষ্ক্রিয় হতে পারে। বলুন, এই পর্যন্ত সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন নামটা আলোক সক্রিয় দেওয়া হয়েছে। ওকে, এবার দেখুন এই যে লাইটটাকে ঘুরিয়েছে, এই লাইটটাকে ঘোরানোর জন্যে এটা মাপবো আমরা কি দিয়ে? কিছু দিয়ে মাপবো?
যেমন টেম্পারেচার মাপছি আমরা থার্মোমিটার দিয়ে, তাপ মাপছি ক্যালোরিমিটার দিয়ে। তো সেরকম যে আলোর ঘূর্ণন, এটাকে মাপা হচ্ছে কি দিয়ে? তার নাম হচ্ছে পোলারিমিটার। এই পোলারিমিটারের সাহায্যে আমরা কত ডিগ্রি কোণে লাইটটাকে ঘোরালো সেটা আমরা পরিমাপ করতে পারি। হ্যাঁ, এবার আরেকটা কথা, যারা হয়তো 11-12-এর জন্য পরীক্ষা দেবেন, তাদের জন্য এখানে একটা ম্যাথ পড়ে। এই যে কতটা কোণে ঘোরায় সেটার মান বের করতে হয়। এটা কিন্তু আমাদের 11-12-এর সিলেবাসেও, মানে বইতেও নেই, আর 9-10-এর জন্য পড়তে হবে না। তো এখানে পোলারিমিটার দিয়ে ওই ঘূর্ণনটার পরিমাপ করা হয়। নেক্সট পরের পার্টে চলে আসুন। যদি এই যৌগটা ডান দিকে ঘোরায়, ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা, ডান দিকে যদি ঘোরায়, স্পেসিফিক্যালি বলে দিয়েছে ডান দিকে যদি ঘোরায়, তখন তার নাম হবে দক্ষিণাবর্তী বা ডেক্সট্রো রোটেটারি। এই টার্মগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। এই যে ডেক্সট্রো রোটেটারি, বা তাকে সংক্ষেপে লেখা হয় ডি। তবে মনে রাখা ভালো, আমরা হয়তো যখন একটা চ্যাপ্টার আছে জীব অণুসমূহ, বায়োমলিকুলস, সেখানে আপনারা দেখতে পাবেন স্মল ডি আছে আর ক্যাপিটাল ডি আছে। তো দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করে না। আমি প্রথম থেকেই বলে যাচ্ছি, আবারও বলবো, রিপিট করব, আজ থেকে একটু মনে রাখার চেষ্টা করুন, বোথ আর সেপারেট। দুটো কিন্তু একই নয়, সম্পূর্ণ পৃথক। এই যে ক্যাপিটাল ডিটা রয়েছে না, এটা ডিপেন্ড করছে যৌগের মধ্যে যে গ্রুপগুলো আছে তার বিন্যাসের ওপর। আর যে স্মল ডি দেখতে পাচ্ছেন, এটা কি মেনশন করছে না, ওই যৌগটার মধ্যে দিয়ে লাইট পাঠালে সেটা লাইটটাকে ডান দিকে ঘোরায়। তো দুটো ডি এর অর্থ কিন্তু আলাদা। তাহলে এই স্মল ডিটা তখনই আসবে যৌগের আলোক সক্রিয়তা যখন আমরা প্র্যাকটিক্যালি বের করছি। আর ক্যাপিটাল ডি, এটা কোনো আলোক সক্রিয়তাকে ব্যাখ্যা করে না, এটা শুধু যৌগের মধ্যে কোনো একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে। সেটা আমরা বায়োমলিকুল চ্যাপ্টারে গেলে আরো ডিটেলসে বুঝতে পারবো। কারণ আগে থেকে বলে দেওয়া ভালো, কারণ কোশ্চেনে যখন আমি তোমাদের দেব তখন তো সমস্যা হতে পারে, সেটা আগে থেকে তো আপনি বলে দেননি। তাহলে দেখুন, যে যৌগটা যদি ডান দিকে ঘোরে, মানে ওই আলোক তলটাকে ডান দিকে ঘোরায়, তাহলে দক্ষিণাবর্তী বা ডেক্সট্রোরোটারি বা স্মল ডি বলা হচ্ছে। আবার যেটাই স্মল ডি, সেটাকে পজিটিভ বা ধনাত্মক সাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার নিচে যেটা লেখা আছে, যদি বাম দিকে ঘোরায় তাহলে ঠিক উল্টো নামটা, তখন হবে লিভো রোটেটারি বা বামাবর্তী, বা স্মল এল দিয়ে লেখা হয়, লিভো রোটেটারি থেকে স্মল এল এসছে, বা এটাকে আমরা নেগেটিভ ঋণাত্মক সাইন দিয়ে বসাতে পারি। হ্যাঁ, বলুন। আচ্ছা, ক্যাপিটাল ডিটা বলতে গেলে একটা তাহলে উদাহরণ নিই আমি। সাপোজ ধরুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, 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 ওই যে ওখানে ক্যাপিটাল ডি লেখা হয়, তো ওই ওই ক্যাপিটাল ডি এর সাথে এই স্মল ডিটাকে আমাদের গুলিয়ে ফেললে চলবে না। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছিলেন, বলে দিই। আমি যে যৌগটা এখন ছবিটা ড্রয়িং করলাম, এইটার নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। এইটার নাম বলা হয় ডি গ্লিসারঅ্যালডিহাইড। এর নাম ডি কেন হয়? কারণ এই যে ওএইচ গ্রুপটা দেখতে পাচ্ছেন না, এই ওএইচ গ্রুপটা ডান দিকে থাকে বলেই একে আমরা ডি লিখে দিই, শুধুমাত্র বিন্যাসটা বোঝানোর জন্য যে ওএইচ গ্রুপটা ডান দিকে আছে। যদি এর ওএইচ গ্রুপটা বাম দিকে থাকতো, তাহলে আমরা ক্যাপিটাল এল লিখতাম। তা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কনফিউজিং পার্ট এগুলো, যে ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল, হ্যাঁ, এটা শুধুমাত্র এই ওএইচ এর জন্য হলো। ঠিক আছে? তো আপাতত এটা ভালো করে একটু মাথায় রাখুন, ওই চ্যাপ্টারে গেলে তো আর ডিটেলসে আমরা জানবো। এখন মনে রাখুন, ক্যাপিটাল ডি আর স্মল ডি দুটো সম্পূর্ণ আলাদা। যেটা স্মল ডি, সেটাই হচ্ছে আলোক যে তলের পরীক্ষা সেখান থেকে পাওয়া যায়। তাহলে যেটার নামই ডেক্সট্রোরেটারি, সেটাকে সংক্ষেপে প্রকাশ করছি ডি দিয়ে, সেটাই প্লাস। আর যেটাকে বলছি আমরা বামাবর্তী বা লিবোরেটরি, সেটাকেই প্রকাশ করছে স্মল এল দিয়ে বা নেগেটিভ সাইন দিয়ে। বলুন, সবাই নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখুন নেক্সট কি রয়েছে। আচ্ছা, যৌগের মধ্যে আলোক সক্রিয় হতে গেলে, এই যে আমরা শর্তের কথা বলেছিলাম যে স্যার কোন কোন শর্ত থাকলে আলোক সক্রিয় হতে পারে, সেই শর্তের মধ্যে প্রথম যে শর্ত, দেখুন প্রথম শর্তটা হচ্ছে এইটা,
যাকে আমরা বলি কাইরাল কার্বন। এটা আপনারা আগেও শুনেছেন। কাইরাল কার্বন বা একে সংক্ষেপে আরেকটা নাম দেওয়া হয় অপ্রতিসাম্য কার্বন, ইংলিশে বলা হয় অ্যাসিমেট্রিক কার্বন বা স্টিরিও কেন্দ্র। এতগুলো নাম। এবার আমাদের পরীক্ষায় কোন নামটা আসবে সেটার তো কোনো ঠিক নেই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে তো আমি শেয়ার করেছি লিঙ্কটা। এখন টেলিগ্রামে একজন বলছেন স্যার ক্লাস। হ্যাঁ, আমি বলে দিচ্ছি 1 মিনিট ধরুন। হ্যাঁ, দেখুন, তাহলে যেটা বলছিলাম যে কাইরাল কার্বন বলতে কি বোঝায়, মানে যৌগের মধ্যে যদি কাইরাল কার্বন থাকে তাহলে আমরা তাকে বলতে পারি যৌগটা আলোক সক্রিয় হতে পারে। তাহলে দেখুন, সেই কাইরাল কার্বন নিয়ে, এটা নিয়ে আপনাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা হবে এবং এটার উপর জোর দিতে হবে আপনাদেরকে। কাইরাল কার্বন বলতে কি বোঝায়? কাইরাল কার্বন লিখে দিচ্ছি আমি, দেখুন। কাইরাল, ইংলিশে বললে CHIRL, কাইরাল। আচ্ছা, 1 মিনিট ধরুন তো, উনি নাকি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাচ্ছেন, আমি একটু শেয়ার করে দিই। দেখুন, বাজারে নির্দিষ্ট কোনো বই কিন্তু আপনি পাবেন না। আমি অনেক খোঁজ করেছি বিভিন্ন বইয়ের কথা, আপনি কিন্তু বই খুঁজলে পাবেন না। তো আমি কি করছি, সিলেবাস ধরে ধরে আর পিআইকিউ কোশ্চেনের বেসিসে, প্রচুর পিআইকিউ কোশ্চেন আমি জোগাড় করে, সেগুলোর বেসিসে আপনি আপনাদের যেগুলো দরকারি কোশ্চেন, সেই থিওরিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর আপনি যদি বাজারে খুঁজেন একটা বই, তপতি তপতি পাবলিশার্সের যে বইটা, ওখানে কিন্তু ওই বইটাতে আপনি শুধু কোশ্চেন অ্যান্সার পাবেন, আর কিছু পাবেন না। কোনো থিওরি পাবেন না আপনি ওখানে। হ্যাঁ, বলুন। হুম। হ্যাঁ, আমি ওটা, আপনি যে কথাটা বললেন, আমি ওটা আজকেই ভেবেছি যে আগে পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। হুম, ঠিক আছে। হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি। আমি ওটা আজ কাল এর নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের আগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, চলুন আমরা যেখানে ছিলাম ফিরে যাই। তাহলে কাইরাল কার্বন বলতে কি বোঝায় একটু মন দিই। স্যার, কার্বন, এই যে কাইরাল কার্বন, এই যে কার্বনের 4টে হাত আমরা জানি, আগের দিন পড়েছিলাম চতুর্যোজ্যতা হয় 4টে হাত। 4টে হাতের যে গ্রুপগুলো বা অ্যাটমগুলো থাকবে, সবগুলোকে ভিন্ন প্রকৃতির হতে হবে। মানে ধরুন এ, বি, সি আর ডি, এদের সবগুলোই আলাদা। এ নট ইকুয়ালস টু বি, নট ইকুয়ালস টু সি, নট ইকুয়ালস টু ডি, সবগুলোকেই ভিন্ন হতে হবে। আর আমাদেরকে স্পেসিফিক্যালি যে কম্পাউন্ডগুলো সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, যেমন নাম লিখে দিচ্ছি, কোশ্চেনও পাবেন। যেমন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা আপনারা আগেও শুনেছেন, ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এটা সবাইকে বলছি, আমি যখন টপিকটা নিয়ে ডিসকাশন করছি একটু মাইকটা বন্ধ করে রেখে দিন, তাহলে সবার শুনতে সুবিধা হবে। হ্যাঁ, দেখুন, এই যে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু আলোক সক্রিয়। এটা আবার সংকেতটা আমাদেরকে লিখতে হবে। দেখুন এর সংকেত কি হয়। অ্যাসিড মানে তো কার্বক্সিলিক গ্রুপ আসবে, বুঝতে পারছেন, ওইচ আসবে, আর এখানে চলে আসবে, এটা ত্রিমাত্রিক গঠন হয়, একটাতে এইচ থাকবে, আরেকটা আমাদের CH3 গ্রুপ চলে আসবে। তো এইটাকে আমাদেরকে মনে রাখতে হবে, এইটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড।
তাহলে এই ল্যাকটিক অ্যাসিডের মধ্যে ভালো করে খেয়াল করে দেখুন, এখানে দেখুন তো চারটে, এই যে একটা গ্রুপ, এটা হচ্ছে সি ডবল এইচ গ্রুপ, খাতা একটু নোট করতে থাকুন, সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে ও এইচ গ্রুপ, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, এটা গ্রুপ না, আর এটা হচ্ছে সিএইচ থ্রি গ্রুপ। এই যে চারটে গ্রুপ ভিন্ন, তাহলে এই মাঝের যে কার্বনটা, এটার নামই হচ্ছে কাইরাল কার্বন। তো পরীক্ষায় কিন্তু আমাদের কোশ্চেন দেবে এভাবে, চারটে অপশন থাকবে, জিজ্ঞেস করবে। আচ্ছা প্লিজ একটু মাইকটা বন্ধ করে নিন না, নামটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। এটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এর মধ্যে কাইরাল কার্বন রয়েছে। তাহলে এরকম অনেক রকমের কম্পাউন্ড থাকবে। আচ্ছা আরেকটা আমি এখানে ড্রয়িং করছি, যেমন ধরুন সি ডবল এইচ, হ্যাঁ যার মাইকটা অন আছে একটু বন্ধ করে নিন। এইচ, এইচ ও এইচ, এখানে থাকলো সি ডবল এইচ। আচ্ছা বলুন তো এই যৌগটার নাম কি জানেন সবাই, মনে রয়েছে? সবাই পড়েছেন আগে, মনে কি আছে এই যৌগটার নাম? এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। আমাদেরকে এই দুটো নাম খুব ভালো করে মনে রাখতে হবে। এরকম স্টিরিওকেমিস্ট্রির যৌগের শেষ নেই, অসংখ্য যৌগ আছে, কিন্তু এই দুটো নাম আজ থেকে আমাদের মাথায় পুরোপুরি গেঁথে নিতে হবে। খুব একটা কঠিনও নয় এগুলো। এবার দেখুন এর মধ্যে কাইরাল কার্বন কোথায় কোথায় আছে, চলুন আমরা ব্যাখ্যা করি। দেখুন প্রথমে আমার তো কার্বন নিয়ে কথা, স্যার কতগুলো কার্বন আছে এর মধ্যে? দেখুন ওপরে সি ডবল এইচ এর কার্বন আছে, নিচে এখানে এই যে যেখান থেকে ক্রস হয়েছে এইখানটায় কার্বন আছে, এইখানে ক্রস হয়েছে এইখানটায় কার্বন আছে, নিচে যে সি ডবল এইচ এর মধ্যে কার্বন আছে। তো যেটা সি ডবল এইচ এর কার্বন, ওটা কখনো কাইরাল হবে না। স্যার কেন হবে না সেটাও বলুন। দেখুন সি ডবল এইচ গ্রুপকে যদি আমরা লিখি, সি ডবল বন্ড ও, এর মধ্যে এদিকে থাকবে ওইচ, এদিকে থাকবে একটা বন্ড, মানে বন্ড মানে এখানে কেউ যুক্ত থাকবে। তাহলে দেখুন তো এইখানে দুটো বন্ড যুক্ত হয়ে যাচ্ছে একটা অ্যাটমের সাথে, মানে স্যার চারটে হাত আর কোথায়, দুটো হাত যুক্ত হয়ে গেলে একটা অ্যাটমে। আর এগুলো হচ্ছে তো আপনার এদিকে একটা ওইচ, এদিকে একটা গ্রুপ, তাহলে এটা কখনোই কাইরাল হতে পারে না। তাহলে সি ডবল এইচ গ্রুপটা, এই কার্বনটা কখনোই কাইরাল নয়। এবার পরেরটায় চলে আসুন, যখন আপনি এই কার্বনটার কথা বিবেচনা করবেন, তখন দেখুন ওর চারটা হাত কোন দিকে গিয়েছে। একটু আমি এটা বড় করছি বোঝার সুবিধার জন্য। দেখুন এই দিকে গিয়েছে একটা হাত, ওপরের দিকে, এর লেফট সাইডে বাম দিকে একটা হাত এইচ এর সাথে, ডান দিকে ওইচ এর সাথে, আর নিচের দিকে এইটা। এবার এই নিচের দিকটা অনেকের বুঝতে অসুবিধা হয়। আপনি যখন এই চারটে হাতকে ধরবেন, দেখুন আমি মার্কিং করে দিচ্ছি কিভাবে ধরতে হয়। সি ডবল এইচ একটা গ্রুপ, এটা একটা, এইচ একটা অ্যাটম, ওইচ একটা গ্রুপ, আর এই পুরোটাকে ধরবেন আপনি, এই পুরোটাকে একসাথে। দেখুন চারটে আলাদা হলো। এবার আপনি যখন আবার যখন নিচে, হ্যাঁ নিচের যখন এই কার্বনটার কথা ভাববেন, তখন দেখুন এইটা একটা হাইড্রোজেন, এইটা একটা ওইচ, এটা একটা সি ডবল এইচ গ্রুপ, আর ওই পুরো পার্টটা নিয়ে একটা ধরবেন নিচেরটার মতো করে। তাহলে এর মধ্যে কটা কাইরাল কার্বন আছে? দুটো কাইরাল কার্বন আছে। হ্যাঁ, নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছেন কাইরাল কার্বন কিভাবে খুঁজতে হয়, আর নিশ্চয়ই সমস্যা হবে না। হ্যাঁ সি, সি ডবল এইচটা, সি ডবল এইচ কখনো হবে না, আমি বলে দিলাম কেন হবে না, একটু দেখে নিন। এর তো চারটা হাত, দেখুন এর দুটো হাত মানে দুটো বন্ড একটা অ্যাটমের সাথে যুক্ত, মানে অক্সিজেনের সাথে যুক্ত, একই অ্যাটম, তাহলে তো কখনো হতে পারে না। হ্যাঁ আর কেউ কিছু বলছিলেন বলুন। হুম হুম হুম, চারটেই আলাদা হতে। আচ্ছা তাহলে স্যার যে গ্লুকোজ রয়েছে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ গ্রুপ থাকতে পারে ওর অ্যাটম থাকতে পারে,
কিন্তু ভিন্ন থাকতে হবে। হ্যাঁ, টার্টারিক অ্যাসিডটা আরেকবার বলবো। হ্যাঁ, 4টে হাত ভিন্ন থাকলেই হবে। আচ্ছা, আমি আরেকবার টার্টারিক অ্যাসিডটা বলে দিচ্ছি। একজন বললো বলতে, আরেকবার শুনে নিন সবাই, সবাই সুবিধা হবে। তাহলে প্রথমত এভাবে ক্রস। আচ্ছা, এই যে আমরা অর্গানিকের যৌগগুলোকে এভাবে লিখি, এই যে ক্রস করে করে, এর নাম আছে। এটাকে বলে ফিসার প্রজেকশন ফর্মুলা। আপনাদের মনে রাখতে হবে না, এমনি বললাম। এটা জিরো হলো এইচ, এদিকে থাকবে ওইচ, এদিকে দিলাম আমি এইচ, এদিকে আমি ওইচ দিতে পারি। এগুলো আমি চেঞ্জ করতে পারেন। এই যে ওইচ এইচটা আমি এদিক ওদিক বসাচ্ছি না, এটা আপনি এদিক ওদিক বসাতে পারেন। এর ফলেই ভিন্ন ভিন্ন রূপ গঠিত হবে, মানে গঠিত বিভিন্ন গঠন আসবে। তাদের মধ্যে আইসোমারিজম হবে, সমাবয়বতা। এটা হচ্ছে আমার এঁকে নিয়েছি টার্টারিক অ্যাসিড। এবার দেখুন এক একটা গ্রুপ খোঁজার চেষ্টা করুন। তাহলে এই কার্বনটাকে আমি ধরে এই যে কার্বনটা, এইটা খোঁজার চেষ্টা করছি, কারণ আমি বলে দিলাম সি ডবল এইচ গ্রুপ নিয়ে কখনো হবে না। তাহলে এই যে কার্বনটা, এর মধ্যে সি ডবল এইচ, এটা একটা গ্রুপ, এটা একটা অ্যাটম। ডান দিকে দেখুন ওইচ গ্রুপ। আর নিচের এই পুরো যে অংশটা, এই পুরো যে অংশটা, এটা হচ্ছে পুরোটা একটা গ্রুপ, যেটা এই বন্ডের সাথে যুক্ত আছে। তাহলে 4টা হাত 4 দিকে রয়েছে। বলুন, বুঝতে পারলেন? আবার সিমিলারলি যখন আমি এই কার্বনে চলে আসব, তখন দেখুন এর মধ্যে এটা একটা অ্যাটম, হাইড্রোজেন ডান দিকে, ওইচটা বাম দিকে, নিচে আছে সি ডবল এইচ গ্রুপ, আর ওপরে রয়েছে আমাদের এই পুরো একটা অংশ, যেটা পুরোটা গ্রুপ হিসেবে রয়েছে। তাহলে এখানে আমাদের দুটো কাইরাল কার্বন, আমি অ্যারো দিয়ে লিখে দিচ্ছি। এইটা একটা কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন। এইগুলো হচ্ছে আমাদের কাইরাল কার্বন। বলুন, যিনি জিজ্ঞেস করছিলেন আপনি বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ। চলুন এবার আমি আরেকটা উদাহরণ নিয়ে বলে দিই। হ্যাঁ, হ্যাঁ বলুন। না, শুধুমাত্র কাইরাল নয়। না, না, শুধুমাত্র কাইরালের জন্য নয়। আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা যেহেতু এখানে যেহেতু অর্গানিক কেমিস্ট্রি পড়েছি, তো ওখানে মূলত কার্বন নিয়ে সেন্টারটা কার্বন ধরছি, তাই আমরা কাইরাল কার্বনের কথা বললাম। আর সি ডবল এইচ পার্টটা আরেকবার বলতে বলছি। ওকে, দেখুন এই যে আর, আপনাকে এই মাঝের যে কার্বনটা, এর 4টে হাত আপনাকে খুঁজতে হবে। এদিকে একটা ওএইচ রয়েছে, এদিকে একটা আর রয়েছে, তাহলে আপনি দুটো হাত পেয়ে গেলেন। আর দুটো হাত দরকার, কিন্তু এখানে দেখুন অক্সিজেন দিতে গেলে আমাকে দ্বিবন্ধন তো করে বসাতেই হবে। তাহলে দেখুন দুটো বন্ধন একটা পরমাণুর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে আপনি তো 4টে অ্যাটম, মানে 4টে অ্যাটম বা গ্রুপ ভিন্ন কি করে পাবেন? এখানে দুটো বন্ধনই একটা অ্যাটমে যুক্ত। তাহলে আপনি 4টে অ্যাটম বা গ্রুপ তো পাচ্ছেনই না। তাহলে ওটা কখনো কাইরাল হবে না। মানে যেখানে যেখানে আপনি ডবল বন্ড পাবেন বা ট্রিপল বন্ড পাবেন, সেখানে কখনোই হবে না। যদি আপনাকে বলে স্যার অ্যালডিহাইড দেওয়া আছে, শুনুন আরো বলে দিচ্ছি। অ্যালডিহাইড বলুন তো এটা কি হবে? সেই তো একই রিজন। স্যার দুটো বন্ধনই তো একটা পরমাণুতে যুক্ত হয়ে গেছে। আমাকে হতে হতো 4টে ভিন্ন ভিন্ন পরমাণু বা গ্রুপের সাথে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখাই। গ্লুকোজের চলে যাই নাকি? আমরা তো জানি গ্লুকোজের মধ্যে অনেকটা বড় স্ট্রাকচার হয়, দেখি আমরা গ্লুকোজটা করতে পারি কিনা। আপনারা নোট করে নিচ্ছেন তো? খাটে একটু নোট করলে সুবিধা হবে, যদিও পিডিএফ পেয়ে যাবেন, তাও ক্লাস নোটটাও জরুরি। কিন্তু আমি তো হোয়াটসঅ্যাপে আপনাকে যোগ যোগ করে দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন, মণিদীপা আপনি কি বলছিলেন? হ্যাঁ, 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 অবশ্যই দিয়ে দেবো। আজকে সাথে সাথেই দিয়ে দেবো। হ্যাঁ, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জয়েন করে দিয়েছি। আপনি কি কোনো গ্রুপের এসএমএস পাননি?
আচ্ছা, আমি ক্লাসের পরে তো একবার দেখে নেব। ঠিক আছে, আমি ক্লাসের পরে একবার দেখে নিচ্ছি। এখন একটু দেখে নিন এটা। আচ্ছা, যেটা বলছিলাম গ্লুকোজের কথা বলছিলাম, সেটা চলে আসি। আচ্ছা, গ্লুকোজের মধ্যে সংকেত কি হয় বলুন তো? C6H12O6। আচ্ছা, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোর সংকেত কিন্তু একই হয়। এবার কি, গ্লুকোজের মধ্যে থাকে অ্যালডিহাইড গ্রুপ আর ফ্রুক্টোজের মধ্যে থাকে কিটোন গ্রুপ। সেটা বায়োমলিকুলসের ডিটেলসে পড়া যাবে। এখন আবার স্ট্রাকচার আঁকি। এর মধ্যে থাকে আপনার CHO মানে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আর আমার থাকবে 5টা কার্বন। এদিকে দিয়ে দিন OH, এদিকে দিয়ে দিন H। ঠিক উল্টো করে লিখতে হয় এটা। আবার দিয়ে দিন OH, H। আবার দিয়ে দেবেন একই রকম OH। এখানে থাকবে CH2OH। এইটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এবার তাহলে বলুন তো এখানে কতগুলো কাইরাল কার্বন আছে? কোনো একজন বলুন। হ্যাঁ, 4টেই হবে। দেখুন, এই দুটো বাদ চলে যাবে, ওপরেরটা নিচেরটা বাদ চলে যাচ্ছে। না, 4টাই ঠিকই তো বলেছিলেন। দেখুন এইটা, এই মাঝের 4টাই তো হবে, এই মাঝের 4টা। আচ্ছা, মাঝের 4টা কেন হলো সবাই বুঝতে পারছেন তো? না কারো ডাউট থাকলে কিন্তু বলুন। হ্যাঁ, 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 তাও আচ্ছা, দুটো হাইড্রোজেন আছে না, দুটো হাইড্রোজেন একই পরমাণু। হ্যাঁ, ওই জন্য ওটা হচ্ছে না। আমাকে 4টে আলাদা হতে হবে। কোথাও CH2 থাকলে বা CH3 থাকলে সেটা কখনো হবে না। ওই যে CH2 আছে, মানে দুটো হাইড্রোজেন একই পরমাণু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ওটা ভেঙে লিখে দিচ্ছি তাহলে। যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমি ওটা আরো ভেঙে লিখে দিচ্ছি। এখানে কার্বন ছিল, এদিকে OH ছিল, এখানে আমার দুটো বন্ড এইভাবে তো আছে। এবার দেখুন তো, দুটোই তো হাইড্রোজেন। তাহলে এটা কখনো কাইরাল হতে পারে না। তাহলে আমাদের 4টে এখানে কাইরাল কার্বন পাবো। তাহলে পরীক্ষাতে আমাদের এই পর্যন্তই থাকবে, যে কাইরাল কার্বন কোনটাতে আছে, বা এরকম জিজ্ঞেস করতে পারে। একটা কম্পাউন্ড দেয়া থাকবে, আপনাকে জিজ্ঞেস করবে এর মধ্যে কতগুলো কাইরাল কার্বন আছে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন এখানে যে হুম, জটিল, এটা নিয়ে আপনি ভাববেন না। এটা আমরা পরীক্ষা দিতে যাচ্ছি 9-10-এর জন্য। মানে আপনার 11-12-এর বইতে আপনি যেটা স্টাডি করেছেন তার উপর। 11-12-এর বইতে এই যৌগগুলো ছাড়া আর এক্সট্রা কিছু নেই। তো ওটা নিয়ে ভাববেন না, খুব বড় যৌগ থাকবে। যেইগুলো আমি পড়বে আপনাদের পরীক্ষায় সেগুলো নিয়ে আমি ক্লাসে ডিসকাশন করে দিচ্ছি। একটু এটার উপর বিশ্বাস রেখে করে যান, দেখবেন ওইগুলোই পরীক্ষায় পাবেন। হ্যাঁ, ওটা কেন হলো না তাই তো? অবশ্যই, অবশ্যই। ওটা অ্যালডিহাইড গ্রুপ, ওটাও তো আমি ভেঙে লিখে দিচ্ছি। এইখানে ডবল বন্ড ও আর এইচ রয়েছে এইভাবে। গ্লুকোজের মধ্যে থাকে অ্যালডিহাইড, ফ্রুক্টোজে থাকে কিটোন। আচ্ছা, এবার চলে আসি, এটা গেল কাইরাল কার্বন। এবার মন দিয়ে শুনবেন একটা কথা। আরেকটা পরীক্ষায় জিজ্ঞেস করে কাইরাল অণু। কাইরাল কার্বন আলাদা, কাইরাল অণু কথাটা আলাদা, মানে একটা যৌগ যেটা, যৌগটা কাইরাল হবে কিনা। আচ্ছা, দুটো আবার আলাদা কেন বলছেন? কারণ এরকম কিছু কম্পাউন্ড দেখা যায় যার মধ্যে কাইরাল কার্বন থাকবে, কিন্তু যৌগটা অ্যাকাইরাল হয়ে যাবে। স্যার, একটা উদাহরণ দিন। চলুন দেখা যাক। তাহলে আমি গ্লুকোজের স্ট্রাকচারটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই যে টার্টারিক অ্যাসিডের কথা বলছিলাম, এইটার দিকে একটু তাকান। এটা আমি এঁকে নিচ্ছি। এখানে OH আছে, এখানে H থাকবে, এখানে OH, এখানে H, এখানে COOH। দেখুন আমি যে আপনার বাম দিকে যেটা দেখতে হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমি ওটা চেঞ্জ করেছি, ওটা অ্যাকাইরাল হবে বলে আমি জেনে করেছি ওটা, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। শুনুন, বাম দিকে যে যৌগটা দেখতে পাচ্ছেন ওটাও টার্টারিক অ্যাসিড, ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটাও টার্টারিক অ্যাসিড। এবার দুটোর মধ্যে, তাহলে সে দুটোই যদি টার্টারিক অ্যাসিড হয়, পরীক্ষায় যদি আমাকে বলে নিচের কোনটি টার্টারিক অ্যাসিডের সংকেত, আমি তাহলে কোনটা অ্যান্সার করব? এই ভিন্ন করার জন্যে আমরা ওই টার্টারিক অ্যাসিডের নামের আগে একটা ওয়ার্ড দেওয়া হয়, সেটা আপনারা আগেও শুনেছেন, মেসো কথাটা শুনেছেন না, মেসো টার্টারিক অ্যাসিড হয়। তো আমি ডান দিকে যেটা এঁকেছি এটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড। স্যার মেসো নামটা কেন আসলো? আসছি, পুরোটা ব্যাখ্যাতে আসছি। ক্লাসে যেই ঘটনাগুলো ডিসকাশন করব না, আপনারা শুধু সেইগুলো একবার রিপিট করবেন। আপনারা অনেকে ভাববেন স্যার অর্গানিকের যৌগের তো শেষ নেই, পরীক্ষায় দিয়ে অন্য কিছু পড়ে যায়, এটা নিয়ে না ভেবে যেইটা করাচ্ছি ওইটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি, দেখবেন ওটাই পরীক্ষায় পাবেন, এর বাইরে দেবেন না। আচ্ছা দেখুন, এটার মধ্যে আগে খুঁজে দিন কাইরাল কার্বন আছে কিনা, বলুন একটু যে এর মধ্যে কাইরাল কার্বন আছে। দেখুন এটা তো হবে না, বুঝতেই পারছেন, তাহলে এইটা হবে আর এইটা হবে, তাহলে দুটো পাচ্ছি আমরা। এবার একটা কথা শুনুন, তাহলে যৌগের মধ্যে দুটো কাইরাল কার্বন আছে, এবার আমাকে বুঝতে হবে কাইরাল অণু হতে গেলে কি হতে হয়। কাইরাল অণু হতে গেলে প্রথম শর্ত, যৌগের মধ্যে কাইরাল কার্বন তো থাকবে। পরের যেটা বলবো, যৌগের মধ্যে কোনো প্রতিসাম্যতা থাকবে না, এই কথাটা খুব জরুরি। প্রতিসাম্যতা, স্যার প্রতিসাম্যতা বলতে কি বোঝায়? প্রতিসাম্যতার অনেক রকমের বিভাজন আছে, আমাদের সব না পড়লেও তিনটে মনে রাখতে হবে। কি কি? প্রতিসাম্য তল, প্রতিসাম্য অক্ষ, আর প্রতিসাম্য কেন্দ্র। মানে কিরকম ব্যাপারটা শুনুন, আমি এটা একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবেন। এই যে যৌগটা দেখতে পাচ্ছেন, আমি যদি এই বরাবর একটা প্লেন দিয়ে কেটে দিই, এটা আমি সমতল দিকে কেটে দিলাম, আমি সমতল দিয়ে এই জন্য কাটতে পেরেছি, দেখুন তো ওপরের অংশটা নিচের অংশটা সমান কিনা, সব গ্রুপগুলোই সমান। দেখুন ওপরেও সি ডবল এইচ, নিচেও সি ডবল এইচ, বাম দিকে এইচ এইচ, ডান দিকে ওইচ ওইচ, তাহলে আমি একটা তল দিয়ে সমান ভাগে কাটতে পারছি এই জন্যই, সমান আছে বলে। তো এই তলটার নাম প্রতিসাম্য তল, যেহেতু দুটো অংশে যৌগটাকে বিভক্ত করতে পেরেছে তাই এর নাম প্রতিসাম্য তল। তো যখন এরকম এই প্রতিসাম্যতার কোনো একটা ব্যাপার থাকবে, মানে প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র বা প্রতিসাম্য অক্ষ কিছু একটা থাকবে, তখন সেই যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে সেটা অ্যাকাইরাল হয়ে যাবে, আর সেটা কাইরাল হবে না। কেন জানেন? এই যে প্রতিসাম্য তলটা রয়েছে, যখন আমি ওই পিপিএল লাইটটা পাঠাবো, মানে প্লেন পোলারাইজড লাইট, তখন লাইটটা কি করবে জানেন? এইটার মধ্য দিয়ে পাস করে চলে যাবে, তো লাইটের কোনো পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি লাইটের পরিবর্তন কেন হয় জানেন? আরও যদি ব্যাখ্যাতে যাই, অ্যাকচুয়ালি গ্রুপগুলো যদি ভিন্ন থাকে, তো এই গ্রুপের সাথে ওই লাইটের যে কণা, ফোটন কণা, তার ধাক্কাটা ভিন্ন রকম হবে। এবার দুদিকে যেহেতু সমান সমান গ্রুপ আছে, তাহলে দুদিকেই ধাক্কার পরিমাণটা সমান, তো লাইট কি করবে? সোজা পথে বেরিয়ে চলে যাবে। এই জন্যে লাইটের তাহলে কোনো ঘূর্ণন দেখ, ডিফারেন্ট কোনো পাবো না তল, মানে তলটা কোনো অন্য কোনো দিকে ঘুরবে না, যা ছিল তাই থাকবে। তাহলে যৌগটা কি হলো? আলটিমেট আলোক নিষ্ক্রিয়, অথচ কাইরাল কার্বন আছে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কাইরাল কার্বন কি আর কাইরাল অণুটা কি। তার মানে কাইরাল কার্বন থাকলেই যে যৌগটা কাইরাল অণু হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, এবার দেখুন, এটা তো আমরা কাটতে পারবো না, তাহলে এটা অবশ্যই কাইরাল কার্বনও আছে এবং এটা আলোক সক্রিয়, তাহলে এই যৌগটা হবে আলোক সক্রিয়। আর ওদিকে যেটা আছে, ডান দিকে যেটা লিখেছি, এর মধ্যে প্রতিসাম্য তল রয়েছে, তো এটা হবে আলোক নিষ্ক্রিয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন কিরকম হবে দেখুন, এখান থেকে 4-5টা কোশ্চেন বানানো যায়। এইভাবে অপশান দিয়ে দেবে,
বা দুটো যৌগ লেখা থাকলো 1 নম্বর আর 2 নম্বর, আপনাকে জিজ্ঞেস করবে উপরোক্ত যৌগ দুটির মধ্যে আলোক সক্রিয় যৌগ কোনটি। যে অপশন দেবে 1, পরে দেবে 2, পরে বলবে উভয়, আর একটা অপশন দেবে কোনোটি নয়। এবার আপনারা যখন উভয় আর কোনোটি নয় দেখতে পাবেন, হ্যাঁ বলুন, বাম দিকের যৌগটার নাম টার্টারিক অ্যাসিড, ডান দিকের যৌগটার নামও টার্টারিক অ্যাসিড, কিন্তু এর নামের আগে মেসো কথা আসবে। না না আসছি, আমি বলে দিচ্ছি শুনুন, মেসো কথা কি জন্য, এই নামটা কেন অ্যাড করা হয়। না, এটা হচ্ছে যে সমস্ত যৌগের মধ্যে একের অধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যদি যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়, তখন তার নামের আগে মেসো কথা অ্যাড করতে হয়। মানে ওর মধ্যে দুটো কাইরাল কার্বন আছে। দেখুন, একটা সহজ সরল কথায় ভাবলে কি মনে হচ্ছে, স্যার একটা যৌগের মধ্যে যদি একটা কাইরাল কার্বন থাকে, সেই যৌগটা আলোক সক্রিয় হয়, প্রায় বেসিক্যালি হয়ে যায়, মানে 99.9% আলোক সক্রিয় হয়ে যায় একটা কাইরাল কার্বন থাকলে। তাহলে আপনি তখন ভাববেন, স্যার দুটো থাকলে তাহলে আলোক সক্রিয়তা ভালো হবে, আরো তিনটে থাকলে আরো ভালো হওয়ার কথা, চারটে থাকলে আরো ভালো হওয়ার কথা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটা থাকলে ভালো হয়, মানে হয়েই যায় প্রায় আলোক সক্রিয়, কিন্তু একের অধিক থাকলে তখনই সমস্যা, হতেও পারে নাও হতে পারে। যেমন এই যে টার্টারিক অ্যাসিডটা দেখুন, এর মধ্যে দুটো এই যে তলটা চলে আসছে না, কোথাও প্রতিসাম্য তল আসবে, কোথাও কেন্দ্র আসবে, কোথাও অক্ষ আসবে। দেখুন অক্ষটা কোথায় আসছে, একটা উদাহরণ বলি। দেখুন, যেমন BF3-র কথা ভাবুন, এইটা আপনি যদি এই বরাবর একটা অক্ষ কল্পনা করেন, দেখুন তো এই দুটো অংশ একই। আবার আপনি যদি এই বরাবর অক্ষ চালনা করেন, তাহলে এই দুটো অংশ একই। আবার আপনি যদি এই ফ্লুরিনটা বরাবর অক্ষ চালনা করেন, তাহলে বাকি দুটো একই। তাহলে এটাও কি হবে, আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। BF3-র কথাটা তো, হ্যাঁ আমি এঁকে দিচ্ছি আবার ঘুরে, শুনুন। বোরন, এর সাথে রয়েছে ফ্লুরিন, ফ্লুরিন আর ফ্লুরিন। এখানে আমি অক্ষ কল্পনা করছি, মানে এই বরাবর একটা অক্ষ চালনা করে দিন, তাহলে এই ফ্লুরিনটা ইকুয়ালি ভাগ হচ্ছে। আপনি বাকি যে ফ্লুরিনগুলো আছে সেই এই বরাবর চালনা করুন, তাহলে এই দুটো ফ্লুরিন একই, দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর বাকি যেটা পড়ে আছে এই বরাবর চালনা করুন, বাকি দুটো সমান ভাগ। তাহলে এখানে তিনটে অক্ষ রয়েছে, তাহলে এটা প্রতিসাম্য অক্ষ, তাহলে এটাও আলোক নিষ্ক্রিয়। এখানে কাইরাল কার্বন নেই, আবার এখানে তো বোরনের তো তিনটে দিক একই আছে, এটা তো হতোই না, তাই না। হ্যাঁ, উদাহরণের সাপেক্ষে আমি জাস্ট বোঝালাম যে প্রতিসাম্য অক্ষটা কি জিনিস। তাহলে আপনাদের, হ্যাঁ বলুন। হ্যাঁ, মেসোডাটিক অ্যাসিডে, না অণুটা কাইরাল হবে না, এটা অণুটা অ্যাকাইরাল, অ্যাকাইরাল অণু। কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন আছে, অণুটা, দেখুন কাইরাল কার্বন হতে গেলে কার্বনটা 4টা হাত ভিন্ন হতে হবে, শুধুমাত্র এই কন্ডিশন, আর কিছু নয়। আর কাইরাল অণু হতে গেলে তার মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে, এই প্রতিসাম্যতার কোনো ঘটনা থাকা চলবে না, এই প্রতিসাম্যতা কথাটা অ্যাড করতে হবে। যেমন দেখুন এই যে মেসোটার্ট্রিক অ্যাসিড যেটা লেখা আছে, ওর মধ্যে কাইরাল কার্বন তো আছে, কিন্তু এই যে প্রতিসাম্য তল রয়েছে, এর কারণে যৌগটা আলোক নিষ্ক্রিয় হলো, এই জন্য এটা অ্যাকাইরাল হয়ে গেল। হ্যাঁ বলুন। হ্যাঁ অণু, ওটা এটাই তো যৌগ, এই যৌগের তো অণু, এটা একটা অণু নিয়েছি, নামটা হচ্ছে টার্ট্রিক অ্যাসিড, যৌগের নাম টার্ট্রিক অ্যাসিড, টার্ট্রিক অ্যাসিডের একটা অণু আমি এখান থেকে তুলে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা যে কোনো দিকে হতে পারে, আপনি যেদিকে সমানভাবে কাটতে পারবেন। হ্যাঁ, ভার্টিক্যালে কাটলে কি হবে বলুন তো, তখন অ্যাটমগুলো দুভাগে ভাগ হয়ে যাবে, তখন কিন্তু হবে না। এখানে আমাকে এই বরাবরই কাটতে হবে, তখন সমান ভাগ পাবো। এই যৌগের ক্ষেত্রে আপনি ভার্টিক্যালে কাটতে পারবেন না।
আপ- এখানে আমি অক্ষ বরাবর, এখানে অ্যাটম বরাবর অক্ষ কল্পনা, এখানে তল দিয়ে কাটিনি, অক্ষ চালনা করেছি। শোন, আমি যদি এখানে ভার্টিক্যাল বরাবর তল, দেখুন কিছু করার নেই, আমি যদি ওপর ওপর বলে যাই আপনি পরীক্ষায় করতে পারবেন। যখন আমি মক টেস্ট নেবো না তখন বুঝতে পারবেন যে এইগুলো না ক্লিয়ার থাকার কারণে দুটোই করতে পারবেন। না, ঘটনা ঘটনা শুনুন, দেখুন আমাদের, আমি যেটুকু, একটু একটু শুনুন, আপনারা হয়তো যে ইউনিটের সিলেবাস দেখেছেন সেটা দেখে প্রত্যেকে ভয় পাচ্ছেন এত বড় সিলেবাস শেষ হবে না, কিন্তু আমি যেটুকু সামারি করে দেখেছি সিলেবাস আশা করি শেষ হয়ে যাবে। তো দেখুন সিলেবাস শেষ করার চক্করে আমি এমন করে পড়াবো না, সিলেবাস শেষ, পড়ার পরে মনে হবে ইস কি বললাম, সেই তো নির্ভুল জিরো। চলুন চলুন চলুন, ঠিক আছে, ওটা একটু সবাই মানিয়ে নিন। দেখুন এখানে কেউ কারোর তো শত্রু নয়। হ্যাঁ, কাইরাল অণু, অণু বলতে এখানে একটা হ্যাঁ, থাকবে না, হ্যাঁ, এটাই নিট কথা। আচ্ছা, আরেকটা পার্ট, চলুন পরের পার্টে, এখানে দেখুন আমি লিখে দিয়েছি, দেখুন এটা আপনাদের পিডিএফ এ থাকবে যেটা, দেখুন যে সমস্ত বস্তু তাদের দর্পণ প্রতিবিম্বের উপর উপরিপাতযোগ্য নয় তাদের কাইরাল বলে। এটাও একটা পয়েন্ট, তিনটে পয়েন্ট লাগবে। আমি তো দুটো পয়েন্টের কথা বললাম, আমাদের তিনটে পয়েন্ট করতে হবে। এক নম্বর কাইরাল কার্বন, দু নম্বর প্রতিসাম্যতা থাকা চলবে না, আরেকটা হচ্ছে ওই যৌগটা তার যে দর্পণ প্রতিবিম্ব তার উপর উপরিপাতিত হবে না। চলুন একটা উদাহরণ দিয়ে বলা যাক। এই যে আমরা একটু আগে ল্যাকটিক অ্যাসিডের কথা বলছিলাম, এর এদিকে থাকলো এইচ, এখানে থাকবে অ্যাবাভ দ্য প্লেন, এখানে থাকলো ওইচ, আর এদিকে থাকলো আপনার সিএইচ থ্রি। আমি এখানে একটু দর্পণ এঁকে নিলাম। এবারে যে দর্পণ আমি আঁকলাম, তাহলে এই দর্পণ প্রতিবিম্বটা কি আসবে? সি ডবল যেমন ছিল থাকবে, শুধুমাত্র এই এইচটা এদিকে চলে আসবে আর সিএসটিটা এদিকে চলে আসবে, আর এটা যেমন ছিল আপনি রাখতে পারেন। দেখুন এরকমটা আসবে কিনা। এবার আপনি এই যৌগটাকে নিয়ে গিয়ে জাস্ট ওর উপর বসাতে চেষ্টা করুন, উপরিপাতিত, জাস্ট বসাবেন এর উপর, তাহলে দেখুন ওটা কি ম্যাচ করবে কোনোটা? সি ডবল ম্যাচ করে যাবে, কিন্তু এই যে এইচটা এর আছে বাম দিকে, ওর ওই এইচ আছে কি ডান দিকে, তাহলে কখনোই ম্যাচ করবে না। আবার এর মধ্যে কোনো প্রতিসাম্যতা নেই, আবার এই যৌগের মধ্যে কাইরাল কার্বন একটাই আছে, তাহলে এই যৌগটা তিনটে শর্ত ফুলফিল করছে। তাহলে এই যৌগের মধ্যে কাইরাল কার্বনও আছে, আর এই অণুটা বা যৌগটা কাইরাল। বলুন বুঝতে পারলেন? তিনটে শর্তকে ফুলফিল করলে, হ্যাঁ স্যাটিসফাই করলে, তখন সেই যৌগের অণুটাকে আমরা কাইরাল অণুরূপে বিবেচিত করব। কাইরাল কার্বন খুঁজতে গেলে কিচ্ছু করার দরকার নেই। তো আপনাদের হয়তো কাইরাল অণু না দিয়ে কাইরাল কার্বনটা হয়তো দিতে পারে, কারণ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যারা পরীক্ষা দেবে তাদের হয়তো কাইরাল অণু দিতে পারে, কারণ এই যে তিনটে শর্ত না, একটু একটু প্রেসার, বলাও যায় না, দিয়ে দিতে পারে। বলুন সবাই ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ অবশ্যই। না, মেসোটা আলোক নিষ্ক্রিয়। আপনার কিন্তু মেসো, এই যে মেসো যে স্ট্রাকচারটা, এটা আপনাকে সবসময় যেন মনে রাখতে হবে। দেখুন নিচে ছবিটা আছে, দুটো ওইচ একই দিকে থাকবে, আর এখানে দেখুন দুটো ওইচ ভিন্ন দিকে থাকছে। যেটাতে ওইচ দুটো ভিন্ন দিকে থাকছে ওটা আলোক সক্রিয়, ওটাই টার্টারিক অ্যাসিড শুধু। আর যেটা ওইচ একই দিকে থাকছে সেটা হচ্ছে মেসো নাম হবে এবং সেটা আলোক নিষ্ক্রিয়। হয়েছে সবার ক্লিয়ার নিশ্চয়ই? কাইরাল অণুর, যেটা আমি নিচে এঁকেছিলাম, একজন বলুন একজন বলুন।
কাইরাল অণুর প্রথম শর্ত মিনিমাম একটা কাইরাল কার্বন থাকবে। দ্বিতীয় শর্ত যৌগের মধ্যে কোনো প্রতিসাম্যতা থাকবে না। তৃতীয় শর্ত ওই যৌগটা তার দর্পণ প্রতিবিম্বের উপর উপরিপাতিত হবে না, মানে পুরোপুরি মিশে যাবে না। হ্যাঁ, আর কি কি বলছিলেন বলুন। অবশ্যই সব লেখা থাকবে। এগুলোই না জানলে আর কি করলাম এখান থেকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো। এবার চলুন, এবার আপনাদের কাজ। হ্যাঁ বলুন। কাইরাল কার্বন মানে হচ্ছে কার্বনের তো চারটে হাত। আচ্ছা, আমি একটু বলে দিই, উনি শুনে নিন, নাহলে কোশ্চেনগুলো করতে পারবেন। একটু বলে দিই জাস্ট 1 মিনিট। কার্বনের চারটা হাত, চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ বা পরমাণু খুঁজতে হবে। আপনি এই যে কোশ্চেনটা দিয়েছি এখানে চলে আসুন, আপনি পুরোপুরি বুঝতে পেরে যাবেন। চলুন, এখন আপনাদের কাজ, প্রতিটা যে জোড়ায় জোড়ায় দেওয়া আছে আপনারা বলুন কোন জোড়াটায় কোনটা কাইরাল হবে। ভালো করে খেয়াল করবেন, আপনাকে খুঁজতে হবে কাইরাল অণু। এখানে যদি কাইরাল কার্বন খুঁজলেই আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। চলুন বলুন। হ্যাঁ, প্রথমেরটা কোনটা হবে? হ্যাঁ, একেরটা হবে, কারণ দেখুন, হ্যাঁ চারটেই আলাদা আছে। কিন্তু এখানে দেখুন পরেরটাতে দুটো বিয়ার একই হয়ে গেছে, তাহলে এটা কখনো কাইরাল কার্বনও হবে না আর কাইরাল অণুও হবে না। হ্যাঁ, হবেই না। এবার বলুন দু একটা। আজকে কিন্তু আমাদের ক্লাসটা একটু লেন্দি হবে, হ্যাঁ, আমি আগের দিনে আপনাদের বলেছিলাম।